25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে বিজয় দিবসের আলোচনায় জানালেন নিজে যারা ৭১ ষড়যন্ত্র করেছে তারা এখনো থেমে নেই, দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা কেরানীগঞ্জ থেকে গ্রেফতার, জড়িত সন্দেহে আরও একজন নরসিংদী থেকে আটক, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত, ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব থাকবেন ইইউ পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাকে কেন্দ্র করে ভোলায় বিএনপি জামাত নেতাকর্মীদের সংঘর্ষ, দুপক্ষের অন্তত 12 জন আহত, বেশ কয়েকটি দোকান ভাঙচুর। অতিরিক্ত ধুলার জন্য আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকে। এখানে কোনো তো পানি ছিটা না, সিটি কর্পোরেশনের থেকে কোনো লোকজন কেউই আসে না। বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা, অতি ক্ষুদ্র বস্তুকণা PM 2.5 সহনীয় মাত্রার চেয়ে 20 গুণ বেশি, নির্বিকার পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানীবাসী। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বলে এবার নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় এই কথা জানান তিনি। বলেন, যারা ৭১ ষড়যন্ত্র করেছে তারা এখনো থেমে নেই, দেশবাসীকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বপ্ন দেখিয়ে স্বৈরাচার সরকার বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে মন্তব্য করে তিনি বলেন, স্বপ্ন দেখাতে নয় বরং বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। আমার সামনে উপস্থিত বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় নিজে জানান 25 ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা ৭১ মুক্তিযুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই ৭১ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১ যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬ যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। স্বপ্ন দেখিয়ে ফ্যাসিস্ট সরকার বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বপ্ন দেখাতে নয় বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর 16 বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন ও মা হাসি বেগমকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া নরসিংদী থেকে মোহাম্মদ ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে আটক করেছে সংস্থাটি। র্যাব জানায়, নরসিংদীর তৌড়ুয়া বিলের পানির মধ্যে থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও 41 রাউন্ড অ্যামুনিশন। একই সঙ্গে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে সংস্থাটি। এর আগে ফয়সালের এই ঘটনায় জড়িত সন্দেহে তার আরও 3 সহযোগীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ দলের নেতৃত্ব দেবেন ইউর পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। মঙ্গলবার ইউর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বেশ আগে থেকে নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস এবং অন্তর্বর্তী সরকার। এবার মঙ্গলবার প্রকাশিত ইইউ এর ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হলো। ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং লাটভিয়ার রাজনীতিবিদ ইভার্স ইজাভসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ইভার্সকে উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশে এ মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে। এ মিশনকে তিনি জনগণ এবং তাদেরকে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার আকাঙ্ক্ষার প্রতি ইইউ এর সমর্থনের বাস্তব উদাহরণ হিসেবে বর্ণনা করেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দল আন্তর্জাতিক অঙ্গীকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড অনুযায়ী পুরো নির্বাচনী প্রক্রিয়া মূল্যায়ন করবে। একই সঙ্গে প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করবে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের মতো ঢাকা 6 আসনেও বিরাজ করছে নির্বাচনী উত্তাপ। ঐতিহ্যবাহী পুরান ঢাকার এ এলাকায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বিপরীতে জামাতের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ডক্টর আব্দুল মান্নান। ভোটারদের কাছে যেতে দুজনই সমানভাবে সক্রিয়। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এবার সুষ্ঠু ভোটের আশা পুরান ঢাকার বাসিন্দাদের। আদনান তুর্যের প্রতিবেদনে বিস্তারিত। গ্যাস সংকট, রাস্তা খোঁড়াখুড়ি আর ঝুঁকিপূর্ণ স্থাপনা, এমন নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার গ্যান্ডেরিয়া থেকে শাঁখারী বাজার। ঢাকা 6 আসন জুড়েই আছে দীর্ঘদিনের অবহেলার ছাপ। দিনের একটি নির্ধারিত সময়ে গ্যাস আসার কারণে খাবার দাবারের দুর্ভোগ এই এলাকার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। আমাদের এই একটাই সমস্যা, গ্যাস থাকে না বাবা। আমরা রান্না বান্না করে খাইতে পারি না, এই যে এখনো গ্যাস নেই। সকাল 6টায় যায় গ্যাস আর রাতের 12টায় আসে। এভাবে হইলে গেলে আমরা কিভাবে থাকবো? সারাদিনই গ্যাস থাকে না, রাত্রে তাও আবার একটা সময় 1টা-1:30টার দিকে কিছু গ্যাস আসে, ওই সময়টা যা পাক করার করে নেয়। ভোট আসে তখন অনেক মধুর মধুর মিষ্টি মিষ্টি কথা বইলা তারা করে আমাদের থেকে একেবারে ভোট দাবি করে নেয়। যখন ইলেকশন শেষ তখন আর তাদের কোনো কিছু মনে থাকে না। বছরের পুরো সময় জুড়েই চলতে থাকে রাস্তা খোঁড়াখুড়ি আর ট্রাফিক জ্যামকে সঙ্গী করেই চলে জীবনযাপন। একটা মানুষ অসুস্থ হইলে তারে নিয়ে যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। আপনি একটা গাড়ি নিয়ে ঢুকাইতে গেলে আপনার অনেকক্ষণ জ্যামে বসে থাকা লাগবে। এরকম একটা টোটালি মিসম্যানেজমেন্ট চলতেছে। সব দিকে আপনার পিছিয়ে, না আছে কমিউনিটি সেন্টার, না আছে প্রশাসনের কোনো তৎপরতা, না আছে পানি, না আছে গ্যাস। রাত্রে কনস্ট্রাকশনের কাজ হয়, সারা রাত কালকে ঘুমাতে পারি নাই সাউন্ডের জন্য, বাচ্চারও ঘুম হয় না। এটা শারীরিক একটা সমস্যা হচ্ছে আমাদের। চতুর্দিকে দেখবেন ধোঁয়া আর ধোঁয়া, কারখানার ধোঁয়া, যে কোনো সময় একটা যে কোনো বিপর্যয় হয়ে যেতে পারে। ঢাকা 6 নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা প্রায় 3 লাখ। ঐতিহ্যবাহী এলাকার প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন এবং জামাতের মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। দুজনের ইশতেহারেই আছে পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার। পুরান ঢাকার ওভারঅল একটা দীর্ঘমেয়াদী কী ধরনের একটা পরিকল্পনার মাধ্যমে এই এলাকাকে পুনর্গঠন করা যায়, এই এলাকার ঐতিহ্য এবং সংস্কৃতিকে সংরক্ষণ করেই সেটি করতে হবে। কিছু কিছু এলাকায় যদি করা যায় তাহলে এই গ্যাস সংকটের বা প্রেসারের সমস্যাটা অনেকখানি কমিয়ে আনা সম্ভব হবে। যতদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করব আমি আমার কাজটুকু করে যাব। আমরা সংগ্রাম পরিষদ গঠন করে যেভাবে চাঁদাবাজিও বন্ধ করব, দখলবাজিও বন্ধ করব, একই কায়দা আমরা মাদককেও বন্ধ করে দেব। একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা মানুষের কাছে দিচ্ছে, এটা মানুষ ওয়েলকাম করতেছে এবং মানুষ একটা বিকল্প খুঁজে নেবে বলে আমরা বিশ্বাস করি। রাজধানীকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করলো বরাবরই অবহেলিত পুরান ঢাকার এলাকাবাসী। ঝুঁকিপূর্ণ ভবন, গ্যাস সংকট এবং রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে কাটছে তাদের দৈনন্দিন জীবন। তবে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এবারে নির্বাচন নিয়ে সবাই দেখছেন আশার আলো। হয়তো পরিবর্তন হবে, বদলে যাবে পুরান ঢাকার চিত্র। নির্বাচনী এলাকা ঢাকা 6 থেকে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।
জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ ৫ অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই শুনানি হবে। আনিসুল সালমানের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়া, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উস্কানি, ২৮৬টি মামলায় প্রায় ৪.৫ লাখ ছাত্র জনতাকে আসামি করা সহ ৫টি অভিযোগ আনা হয়েছে। এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেন তারা। সে বিষয়েও আজ সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলা ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদে আরও থাকছে। এয়ারটেল ইস্যুতে টেলিকম টানাপোড়েন, রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত ভঙ্গের অভিযোগ, বিটিআরসির কাছে গ্রামীণ ফোন ও বাঙালিকে নালিশ, আইন মেনেই সেবা দেওয়ার দাবি রবি। শীত না আসতেই দূষিত শহরের তালিকায় নিত্যদিনই শীর্ষস্থান ধরে রাখছে রাজধানী ঢাকা, যার অন্যতম কারণ অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি। ঢাকায় যার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান মাত্রার চেয়ে প্রায় ২০ গুণ বেশি। তবে এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই পরিবেশ অধিদপ্তরে। তাদের শিথিলতায় দূষণকারীরা উৎসাহ পাচ্ছেন বলে অভিযোগ বিশেষজ্ঞের। এর স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন নাজমুল হাসান রাজু। প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে থাকছে ঢাকা, আর এই বিষ শুষে নিতেই যেন অভ্যস্ত নগরবাসী। ম্যারাদিয়ার এই সড়কের চিত্র দেখলে মনে হয় এ যেন ধুলার সমুদ্র। শীত না আসতেই একই চিত্র আব্দুল্লাপুর, উত্তরা মেট্রো স্টেশন, বসিলা সহ শহরের প্রায় সব স্থানে। অতিরিক্ত ধুলার জন্য আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকে। মাস্ক ছাড়া আমরা এখান থেকে চলাফেরাই করতে পারি না। এখানে কোনো তো পানি ছিটা না। সিটি কর্পোরেশনের থেকে কোনো লোকজন কেউই আসে না। নিজের পানি খরচ করে তারপরে দেন 10 মিনিট দাঁড়াইলে চেহারা চেঞ্জ হয়ে যাবে। ধুলাবোলা আসছে আর আমাদের চোখে মুখে লাগলে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। গবেষণা বলছে ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হচ্ছে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় 20 গুণ বেশি। ফলে শহরের বাতাস ক্রমেই ভারী হচ্ছে দূষিত কণার ভিড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বাতাসে PM2.5 এর সর্বোচ্চ সহনীয় মাত্রা নির্ধারণ করেছে 5 মাইক্রোগ্রাম, সেখানে বাংলাদেশে এর মাত্রা 35 মাইক্রোগ্রাম পর্যন্ত স্বাভাবিক ধরা হয়েছে নীতিগতভাবে। এর ফলে দূষণ হলেও দায় নিতে হচ্ছে না কাউকে, বরঞ্চ জড়িতরা সহজেই পার পেয়ে যাচ্ছে এই নীতিমালার ফাঁক গলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোটা পৃথিবীর দূষণের পরিমাণ কমাতে নীতিমালা আরও কঠোর করে যে বছর, সেই একই বছরে দেশের বাতাসে স্বাভাবিক ধূলিকণার মাত্রা 35-এ নিয়ে যাওয়াকে তদারকি সংস্থার দায় এড়ানোর বাহানা বলছেন পরিবেশ বিশেষজ্ঞ। ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক দূষণেও তারা টিকে থাকবে। WHO 2022 সালে 10 মাইক্রোগ্রাম থেকে আরও শক্তিশালী করে এটাকে 5 মাইক্রোগ্রামে নামিয়ে আনলো। আর বাংলাদেশ কি করলো, 2022 সালে ওই একই সময়ে 15 মাইক্রোগ্রাম থেকে ছাড় দিয়ে এটাকে 35 মাইক্রোগ্রাম পর্যন্ত এটাকে অনুমোদন দিয়ে দিল। দূষণকারীদেরকে কিন্তু এটা দিয়ে আরও প্রণোদনা দেওয়া হয়। আর পরিবেশ অধিদপ্তর বলছে অতিমাত্রার দূষণকে কিছুটা সহনীয় মাত্রায় আনতেই এই লক্ষ্য নির্ধারণ করেছেন তারা। আমরা যে 35টা নির্ধারণ করেছি সেটা হলো ইন্টারিম টার্গেট। বর্তমানে আমাদের কিন্তু এভারেজ যে PM2.5 এর মান সেটা প্রায় 80 থেকে 90। আমরা অনেক উপরে আছি। আমরা যদি এই 80 মাইক্রোগ্রাম পার মিটার কিউবকে কমিয়ে আমরা যদি 35-এ নিয়ে আসতে পারি, এটা বিশাল অর্জন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। আমরা যদি শ্বাসের মাধ্যমে দূষিত কণাগুলো আমাদের যাচ্ছে ফুসফুসে, তখন আমাদের ফুসফুসটা বিকল হয়ে যাচ্ছে। শীতের সময়টাতে এমনি অ্যালার্জি আছে, বায়ু দূষণের ফলে অ্যালার্জি মাত্রা বেড়ে যাচ্ছে, আর অ্যাজমা রোগী তাদের অ্যাজমাটা বেড়ে যাচ্ছে, COPD সব কিছু মিলে স্বাস্থ্যের উপর যে শ্বাসতন্ত্রের সমস্যা সেটা দেখা দিচ্ছে। ধুলাবালিতে বারবার করে আক্রান্ত হচ্ছে, অ্যালার্জি হচ্ছে বা অ্যাজমা রোগীরা তাদের ক্ষেত্রে কিন্তু মাস্কটা অবশ্যই প্রয়োজন। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্য বলছে গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ দূষণ ঘটেছে চলতি বছরেই। বছরের শেষে এসেও পাল্টায়নি সেই পরিসংখ্যান। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর আজকের বায়ুমানের খবর জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুরে আছেন সহকর্মী তাসনিয়া নিশাদ মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। মিম, বায়ুর মান নিয়ে গবেষণাকারী সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউ এয়ার এর তথ্যানুযায়ী আজ কিন্তু ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থাৎ আজ কিন্তু রাজধানী ঢাকার অবস্থান রয়েছে ষষ্ঠ অবস্থানে। 202 নম্বর স্কোর নিয়ে রাজধানী ঢাকা কিন্তু আজ ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউ এয়ার যেটি জানাচ্ছে, আজ কিন্তু ঢাকার বাতাসের অবস্থা খুবই অস্বাস্থ্যকর বলে কিন্তু বিবেচিত হচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছে। এবং এ স্থানে প্রথম স্থান অধিকার করেছে বসনিয়ার হার্জেগোভিনার রাজধানী সারায়েভো 451 স্কোর নিয়ে, যা কিনা খুবই দুর্যোগপূর্ণ। এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি 282 নম্বর স্কোর নিয়ে, এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তো সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউ এয়ার যেটি জানাচ্ছে যে স্কোর যদি 0 থেকে 50-এর মধ্যে থাকে তাহলে বায়ুর মান খুবই ভালো, আর স্কোর যদি 51 থেকে 100 থাকে তাহলে বায়ুর মান মাঝারি বা সহনীয় বলে ধরা হয়। তো যেহেতু আজকে ঢাকার অবস্থান ষষ্ঠ 202 নম্বর স্কোর নিয়ে, এটি খুবই অস্বাস্থ্যকর বলে কিন্তু জানাচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান। এবং তারা কিন্তু যেটি বলছে যে ঢাকার বাতাসে কিন্তু কার্বন মনোক্সাইড থেকে শুরু করে বিভিন্ন ধুলাবালির অবস্থান কিন্তু তারা দেখতে পেয়েছে, এবং সেই কারণে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত হচ্ছে। তো রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে আজকের বাতাসের মান নিয়ে বিস্তারিত। রাজধানী ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর। মোহাম্মদপুরে সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী তাসনিয়া নিশাদ মিম। ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাতে সদরের ভেলুমিয়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাতে বিএনপির মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত 4টি দোকানে ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে 4 জন ভোলা 250 শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। এই মুহূর্তে রাবি ক্যাম্পাসে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ আগে কুরআন তেলাওয়াত, ত্রিপিটক পাঠ, বাইবেল পাঠ এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আসলে সমাবর্তন শুরু হয়েছে। এই মুহূর্তে বক্তব্য চলছে। কিছুক্ষণ আগে বক্তব্য শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফিরোজউদ্দিন খান, তিনি বক্তব্য রেখেছেন। এরপর ধারাবাহিকভাবে কিন্তু আমরা বক্তব্য রাখতে দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। মূলত 8:30টার পর কিন্তু সমাবর্তনের কার্যক্রম শুরু হয় র্যালির ভিতর দিয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সিনেট ভবনের পাশে মাঠ থেকে মূলত র্যালির উদ্বোধন হয়, শোভাযাত্রার উদ্বোধন হয় এবং এই র্যালি নিয়ে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীরা ইতিমধ্যেই এবং অভিভাবকরাও কিন্তু ইতিমধ্যে এই সমাবর্তনে অংশ নিয়েছে। আমরা জানি যে সমাবর্তনে মূলত 60, 61 এবং 62তম ব্যাচের মোট 5,969 জন শিক্ষার্থী গ্র্যাজুয়েট তারা অংশ নিয়েছেন এবং এই সমাবর্তনে আমরা জানি বক্তব্য রাখবেন এবং ইতিমধ্যেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং এখানে বিশেষ অতিথি হিসেবেও উপস্থিত হওয়ার কথা রয়েছে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বক্তব্য রাখবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM ফায়েজ। তো একই সঙ্গে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী যারা আছেন, ইতিমধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক সম্পন্ন করেছে, একই সঙ্গে স্নাতকোত্তর এবং MPhil PhD করা যারা আছেন তারাও কিন্তু এই সমাবর্তনে নিবন্ধিত হয়েছেন। তো এখন পর্যন্ত অনুষ্ঠান চলছে, শুরু হয়েছে। আমরা প্রত্যেককেই খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই সমাবর্তনে অংশ নিতে দেখছি। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তনের অনুষ্ঠানের সর্বশেষ খবর। 6 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসেন। সময় সংবাদে আরও থাকছে।
ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী আখ্যা ট্রাম্পের তেলবাহী ট্যাঙ্কার চলাচলে নিষেধাজ্ঞা, জ্বালানি শিল্পের শ্রমিকদের প্রতি বিক্ষোভ প্রদর্শনের ডাক মাদুরোর। একের পর এক পপিসিড, কসমেটিক্স, সিগারেট এবং ঘন চিনির মতো আমদানি নিষিদ্ধ পণ্যের চালান জব্দ করে নিরাপত্তার শঙ্কার মধ্যে পড়েছেন কাস্টমস কর্মকর্তারা। এর মাঝে পপিসিড জব্দকারী কাস্টমস কর্মকর্তা দুর্বৃত্তের হামলারও শিকার হয়েছেন। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরের পাশাপাশি কাস্টমস হাউসের নিরাপত্তা নিশ্চিতে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ পপি সিট এবং ঘন চিনির অন্তত 6টি চালান জব্দ করেছে কাস্টম হাউস। আইনি জটিলতা থাকায় একটি চক্র মিথ্যে ঘোষণায় এসব পণ্য আমদানি এবং ছাড় করার চেষ্টা করলো কাস্টম হাউসের গোয়েন্দা তথ্য সে তৎপরতা ব্যর্থ করে দেয়। আর তাতেই নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন অভিযানে অংশ নেওয়া শুল্ক কর্মকর্তারা। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যখন আসে, কাস্টমস কর্মকর্তারা এক্সপেক্ট করে যে সরকার তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে। মাত্র কয়েক বর্গ কিলোমিটার জায়গার মধ্যে অবস্থান রয়েছে দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ চট্টগ্রাম বন্দর এবং জাতীয় রাজস্ব আয়ে বছরে 75,000 কোটি টাকার যোগান দেওয়া চট্টগ্রাম কাস্টম হাউসের। আর তাই বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার যেমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তেমনি নিরাপত্তা দিতে হবে এখানকার কর্মকর্তা কর্মচারীদের। এদিকে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের উপর হামলা এবং হুমকির ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। একটা পণ্য ধরলেই হামলা করতে হবে, টার্গেট করতে হবে, এটা আসলে দুর্ভাগ্যজনক। এই অবস্থায় 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বন্দর এবং কাস্টমস রিলেটেড সমস্ত ক্ষেত্রে মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমরা সর্বদা সজাগ আছি। কাস্টমসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে 10 কোটি টাকা মূল্যের 25 মেট্রিক টন পপি সিড, 30 কোটি টাকা মূল্যের সিগারেট এবং কয়েক কোটি টাকা মূল্যের 104 মেট্রিক টন ঘন চিনি ছাড়াও জব্দ হয়েছে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একীভূতকরণের শর্ত ভেঙে আলাদাভাবে এয়ারটেল পরিচালনা করছে রবি। বিটিআরসিকে দেওয়া চিঠিতে এমন অভিযোগ তুলেছে গ্রামীণফোন ও বাংলালিংক। পৃথকভাবে এয়ারটেলের সেবা দেয়া কিংবা প্রচারণা বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে গ্রামীণফোন। তবে রবির দাবি, আইন মেনে সাব ব্র্যান্ড হিসেবে গ্রাহক সেবা দিচ্ছে এয়ারটেল। আইনি কোনো ব্যত্যয় খুঁজে পায়নি বিটিআরসিও। শুভকানুর রিপোর্টে বিস্তারিত। 2016 সালের 26 অক্টোবর রবি ও এয়ারটেলকে একীভূতকরণের অনুমোদন দেয় টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রজ্ঞাপনের 20 নম্বর শর্তে এয়ারটেলের সব পণ্য ও সেবার বিপণন এবং বিজ্ঞাপন রবি আজিয়াটা লিমিটেড নামে করার বাধ্যবাধকতা দেয়া হয়। তবে 9 বছর পেরিয়ে গেলেও রবি এখনও এয়ারটেলের সেবাগুলোকে আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচালনা ও প্রচার করছে, এমনটাই অভিযোগ তুলেছে গ্রামীণফোন ও বাংলালিংক। বিটিআরসিকে দেয়া চিঠিতে প্রতিষ্ঠান দুটি বলছে রবির নাম উল্লেখ ছাড়াই শুধু এয়ারটেল ব্র্যান্ড নামে একচেটিয়া সিম বিক্রি করা হচ্ছে। আলাদা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে স্বাধীনভাবে ডাটা প্যাক, রিচার্জ অফার ও রোমিং সহ বিভিন্ন গ্রাহক সেবা দিচ্ছে, যা একীভূতকরণের শর্ত লঙ্ঘন। রবি আর এয়ারটেল কিন্তু একটাই নেটওয়ার্ক, কিন্তু 2 রকমের কমপ্লিটলি আলাদা প্রাইসিং, আলাদা প্রোডাক্ট। রেগুলেটরের কথা বলেছি, এটা কি রাইট কিনা? পারমিশন ছিল 2 বছরের অনেক বেশি হলেও তারা করে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি উই হ্যাভ রেজড ইট। যদি নিয়ন্ত্রক সংস্থা জিনিসটা যদি তারা ডিলে করেন, দেয়ার আর এনাফ গ্রাউন্ডস টু গো টু দ্য কোর্টস অলসো। জবাবে রবি বলছে সাব ব্র্যান্ডিং এ নিয়ন্ত্রক সংস্থার কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন হয় না। স্কিউটোর মাধ্যমে গ্রামীণফোন সহ বিশ্বের অনেক অপারেটর একই রীতি অনুসরণ করছে। মার্জার শর্তে যেটা বলা আছে আমরা মেনে চলছি, ওনারা মিস ইন্টারপ্রেট করছেন জিনিসটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য। এদিকে অভিযোগের প্রেক্ষিতে তথ্য যাচাই বাছাই করে রবির বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের কোনো প্রমাণ পায়নি বিটিআরসি। এর আগেও আরও 2-3 বার এরকম ব্যাপার হয়েছিল এবং প্রতিবারই আমার যতদূর মনে পড়ে আইনগতভাবে দেখা হয়েছে যে এখানে আইন ব্যত্যয় করে কোনো কিছু হচ্ছে না। বর্তমানে 5,75,00,000 গ্রাহককে মোবাইলে ভয়েস ও ইন্টারনেট সেবা দিচ্ছে রবি। শুভ খান, সময় সংবাদ,
ঢাকা। এবার দেশের বাইরের খবর। ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলার প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলা উপকূলে মাদকবাহী নৌকায় মার্কিন হামলার পূর্ণ ভিডিও প্রকাশ করবেন না বলে জানিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মাদুরো সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। ভেনেজুয়েলার উপকূলে কথিত মাদকবাহী নৌকায় 2 সেপ্টেম্বর দ্বিতীয় মার্কিন হামলার পূর্ণ বা অপরিবর্তিত ভিডিও প্রকাশের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসে সাংবাদিকদের তিনি বলেন, এটি শীর্ষ গোপনীয় ভিডিও, জনসমক্ষে তা প্রকাশ করা হবে না। এই অভিযানের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুশি ওয়াইলস। ভ্যানিটি ফেয়ারকে দেওয়া মন্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ততক্ষণ পর্যন্ত নৌকায় হামলায় চালিয়ে যাবে যতক্ষণ না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হাল ছাড়েন। ক্যারিবীয় অঞ্চলের সামরিক মহড়া এবং ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দক্ষিণ পুর্তরিকোর বন্দরে ভিড়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ। এছাড়া ত্রিনিদাদ ও টোবাগো যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের অনুমোদন দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছে কার্কাস। এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি PDVSA একটি সাইবার হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। প্রতিষ্ঠানটি জানায়, প্রশাসনিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। রয়টার্স জানায়, কোম্পানির ওয়েবসাইট বন্ধ রয়েছে এবং তেল সরবরাহ সাময়িক স্থগিত হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার খেলার খবর। ব্যালন ডি'অরের পর ফিফা দ্য বেস্ট জিতলেন ফরাসি তারকা ওসমান দেমবেলে। কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোটে জিতেছে এই পুরস্কার। সেরা কোচ নির্বাচিত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইনের লুক এনরিকে। এবছরের সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার পুশকাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্টিয়েল। কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট পরিপূর্ণ ফুটবল জগতের তারকায়। মূল আয়োজন ফিফা সেলিব্রেশন ডিনার, যেখানে ঘোষণা করা হবে ফিফার এবছরের সেরা ফুটবলার, কোচ, টিম এবং সেরা গোলের, যার জন্য অধীর অপেক্ষায় ফুটবল ভক্তরা। আয়োজনটা ফিফা করেছে একেবারে ছোটখাটো ভাবে। 1 ঘন্টারও কম সময়ে শেষ হয় অনুষ্ঠান। লম্বা বক্তৃতা বা আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছিল না এদিন। একে একে ঘোষণা করা হয় 12 ক্যাটাগরিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার, যেখানে সবচেয়ে আকর্ষণীয় কে জিততে যাচ্ছেন ফিফা দ্য বেস্ট মেন্স ফুটবলার অ্যাওয়ার্ড অনেকটা অনুমেয় ছিল। এবছর ব্যালন ডি'অর জিতেছেন পিএসজির ফরাসি তারকা ওসমান ডেমবেলে। বিশ্লেষক থেকে সমর্থক সবার মাঝেই আলোচনা তাকে নিয়ে। তবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল এবং জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপে। তাদের পেছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছেন ওসমান ডেমবেলে। প্রথমবার এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা কোচের পুরস্কারও জিতে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লুই এনরিকে হয়েছেন ফিফার বর্ষসেরা কোচ, যে পুরস্কার গেল বছর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোনারুম্মা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অন্যতম ভূমিকা রাখার পুরস্কার পেয়েছেন এই তারকা। তাছাড়া বছরের সেরা গোলের পুরস্কার পুশকাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্টিয়েল। আর্জেন্টিনার জাতীয় দলে খেলা গঞ্জালো মন্টিয়েলের চাচাতো ভাই তিনি। ফিফা সভাপতি উপস্থিত থেকে পুরস্কার ঘোষণা করেন ফিফা দ্য বেস্টের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে বিজয় দিবসের আলোচনায় জানালেন নিজেই, যারা 71-এ ষড়যন্ত্র করেছে তারা এখনো থেমে নেই, দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা কেরানীগঞ্জ থেকে গ্রেফতার। জড়িত সন্দেহে আরও একজন নরসিংদী থেকে আটক। হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত। ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে থাকবেন ইইউ পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস।
এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ফরহাদুর রহমান। ধন্যবাদ মাহাদি। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।